আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর সোমবার। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। ৭২ সংবিধান বাতিল এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১ ডিসেম্বর। সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত না করতে বিএনপির আহ্বান। সংবিধান বাতিল নয়, প্রয়োজনে সংশোধনের সুপারিশ। তিন হাজারেরও বেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। সাময়িক পাশে সোমবার থেকে সচিবালয় প্রদেশের অনুমতি। সাউথ কোরিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু ও ২ জন জীবিত উদ্ধার। দেশ জুড়ে ৭ দিনের শোক ঘোষণা। এবং বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু বিপিএল সিজন 11। জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরুর পরিকল্পনা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হলিউড অভিনেত্রী মেরি টেইলর মুরের বাড়ি নিলামে তোলার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি। আগামী ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানায় প্রেস উইং। সোমবার থেকে ২০০ সাংবাদিককে সচিবালয়ে প্রবেশে অস্থায়ী কার্ড দেওয়া হবে। কার্ড রিভিউর মাধ্যমে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন কেন্দ্র স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে সেখানেই সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রথম সংবাদ সম্মেলন। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্টের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। জুলাই বিপ্লবের স্মৃতিস্মারক গ্রাফিতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সংরক্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান বাতিল এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৩১শে ডিসেম্বর এই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের অবসান ঘটানো হবে। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেয়া প্রয়োজন ছিল। বিস্তারিত দেখুন তাফহিমুল ইসলামের রিপোর্টে। ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সেও অনেকেই জানতে চাইছেন বিস্তারিত। এই অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন করে ৩১শে ডিসেম্বরের বিস্তারিত তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে ২৪-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ৩১শে ডিসেম্বর ৭২-এর সংবিধান বাতিল ঘোষণা করা হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কী ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে শ্রেণী পেশার মানুষ সমবেত হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় এ বিষয়ে সজাগ থাকতে বলেছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে অন্য একটি রাজনৈতিক দল। মির্জা আব্বাস বলেছেন, সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক, সংশোধন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু পাশের দেশেই অপপ্রচার করছে না, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধীকারীরা। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নেতৃত্বে সবকিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে ঘুর পার্টি এবং পায়ের রথ কাটা পার্টি এরা কারা, এদেরকে জনগণ জানে না। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় ছিলেন মির্জা আব্বাস। সচিবালয়ে আগুনের বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? বিএনপি ক্ষমতা নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে দলের নেতারা বলেন, সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ৩,০০০-এরও বেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার কোনো সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাময়িক পাস দিয়ে সোমবার থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যে ৫টি মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে তারা বিভিন্ন অধিদপ্তর বা সংশ্লিষ্ট কার্যালয়ে অফিস করছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন রফিকুল বাশার।
ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভবনের 5টি মন্ত্রণালয়ের অফিস পুড়ে যাওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে সকাল থেকে নিয়মমাফিক অফিস হয়েছে, তবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। উপদেষ্টা, সচিব এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তা কর্মচারীরা গাড়ি ছেড়ে পরিচয়পত্র দেখিয়ে হেঁটে প্রবেশ করেছেন। আমার ডিউটি ছিল 7 নম্বর ভবনের সাথে, আমরা হলাম তালা চাবির দায়িত্বে, তো এখন এই ভবনে লোক ঢুকতে দিয়ে আছে না, মানে এই জন্য বাহির দাঁড়াই রয়েছে আর কি। ভবনে যারা আছে লক কেসি গেট আর কি লক করে দিচ্ছে, তো তার জন্য অনুমতি ছাড়া আমাদের প্রবেশ নিষেধ। নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারেননি। সাময়িক পাস দিয়ে কিছু সাংবাদিককে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই গত 4 মাসে কিন্তু তৈরি করেছে, যেটা আমরা এই আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালা তো আমরা কিছু পরিবর্তন আনব। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা, এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। যাচাই বাছাই শেষে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কূটনীতিতে হটকারিতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নতুন বাংলাদেশ গঠন, অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্র নীতি নিয়ে সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের স্বার্থে সব রাষ্ট্রের সঙ্গেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিকদের এই সংলাপে আরও যোগ দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমার কোনো দল অথবা কোনো কাজ এবং পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐক্যমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐক্যমত্য হয় এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের নীতিতে যাতে এটা কোনো বদল না হয়, কোনো রকম হটকারিতা আমরা করতে পারি না। ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। কোন রাষ্ট্র কী করলো সেটা হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। মাহফুজ আলম উপদেষ্টা কথা বলছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিকে হালদার সহ অর্থ পাচারকারী ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রিয় দর্শক, দেখুন রোকসানা আমিনের রিপোর্টটি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর বাইরে অনুসন্ধান চলছে 9 প্রকল্পের 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়েও। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 35,000 কোটি টাকা অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত পিকে হালদার 2.5 বছর পর গত মঙ্গলবার কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দুদকের ব্রিফিংয়ে হাসিনা, পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন ছিল মহাপরিচালকের কাছে। এই বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে এবং যেই দুটি মামলা রুজু হয়েছে সেগুলির বিষয়েও তদন্তকারী কর্মকর্তা দল কাজ করছে। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ প্রকল্পের 4,000 কোটি টাকা জালিয়াতির অভিযোগে প্রকল্প পরিচালক AK-M মাকসুদুর রহমান ও অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাত বাংলা গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম সহ 29 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে তারা সংস্কারের সুপারিশের খসড়া জমা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে 3রা জানুয়ারি সুপারিশের খসড়া জমা দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ANM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান তাদের সংস্কার কাজে সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন কমিশন। তাই খসড়া প্রস্তাব চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনে আরও কোনো প্রস্তাব বা মতামত আছে কিনা জানতে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। ইসির কোনো প্রস্তাব থাকলে তা জানানো হবে বলে জানিয়েছেন সিইসি। খসড়া প্রস্তাবে ইতিমধ্যেই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করা এবং না ভোটের বিধান রাখার বিষয়ে নির্বাচন কমিশন তাদের মতামত জানিয়েছে বলেও জানিয়েছেন বদিউল আলম মজুমদার। আমাদের সুপারিশ চূড়ান্ত করার আগে ওনাদের কাছ থেকে জানতে চাইলাম যে ওনাদের কোনো সুপারিশ আছে কিনা। তো ওনারা বলছেন যে ওনারা সুপারিশ থাকলে দেবেন, ওনারা যদি থাকে ওনারা দেবেন দ্রুতই। আমাদের তো যেই সুপারিশটা হবে ওটা তো খসড়া সুপারিশ হবে, তারপরে আরও পরিবর্তন করার সুযোগ থাকবে। 31 তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, তা না হলে 3 তারিখে আমাদের ডেডলাইন। কথা বলছিলেন বদিউল আলম মজুমদার। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনের দিকে। সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 179 জনের মৃত্যু হয়েছে। বিমানের 2 পাইলটকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 181 জন আরোহী নিয়ে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে দেশটিতে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। রোববার সকালে জেজু এয়ারের ফ্লাইটটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সাউথ কোরিয়ায় ফিরছিল। বিমানটিতে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দেশটির দমকল সংস্থা জানিয়েছে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি প্রাচীরে ধাক্কা খায়। সে সময় বিস্ফোরণ ঘটে বিমানটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমান থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। একজন ক্রু ও একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে ফায়ার সার্ভিস জানিয়েছে ফ্লাইটটি অবতরণের আগ মুহূর্তে খারাপ আবহাওয়ায় একটি পাখির সাথে সংঘর্ষ হয়। সে সময় ল্যান্ডিং গিয়ারও ত্রুটি দেখা দেয়। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। সাউথ কোরিয়ার পরিবহন মন্ত্রী জানিয়েছেন যাত্রীদের মধ্যে 2 জন থাইল্যান্ডের নাগরিক ও বাকিরা সাউথ কোরিয়ার বলে ধারণা করা হচ্ছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বিআইবিএম এর 50 বছর পূর্তির আয়োজনে সাবেক মহাপরিচালক ডক্টর মকলিন ইসলাম প্রশ্ন তুলেছেন, গবেষণা সংস্থা হওয়ার পরও সবাই কেন চাকরি হারানোর ভয়ে সত্য বলেন না? তরুণ গবেষকদের প্রতি তার চাওয়া সাহস এবং সততার সাথে কোনো আপোষ না করার। লঙ্কা বাংলা ফিন্যান্সের এমডি হুমায়রা আজম বলেন, তারা নিজেরা মেরুদণ্ডহীন না হলে ব্যাংকে এত লুটপাট হতো না। আত্মসমালোচনার সাথে সাথে ব্যাংকারদের দূরদৃষ্টি হওয়ার কথা বলেন গভর্নর। রিজভিন আওয়াজের রিপোর্ট। 1974 সালে সদরঘাটে ছোট্ট পরিসরে যাত্রা শুরুর 10 বছর পর মিরপুরে নিজস্ব ক্যাম্পাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম বেশ কয়েকটি ব্যাংকের কাছ থেকে 44 লাখ টাকা চাঁদা আদায় করে 50 বছর পূর্তি উদযাপনের আয়োজনটা অবশ্য বেশ ঘটা করেই হলো। স্বাগত বক্তব্যে সংস্থাটির অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব বিআইবিএম এর ইতিহাস তুলে ধরেন। তবে ব্যাংক খাতের দুরবস্থা ঘটার কালে সংস্থাটি কি করেছে তার কোনো বর্ণনা পাওয়া যায়নি তার বক্তব্যে। অবশ্য সত্য স্বীকার করেছেন অনেক আলোচক। আল্লাহর ওয়াস্তে সাহস এবং সততার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। আপনারা গবেষক, আপনাদের প্রধান পরিচয় আপনারা গবেষক এবং সত্য উচ্চারণের সাহস, এই দুটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেহেতু চাকরি করি কারণ আমরা চাকর আনফরচুনেটলি, এবং আমরা বোর্ডের ভয় পাই যে বোর্ড আমাকে রাখবে, আমি কি করলে থাকবো কি না করলে থাকবো। সো ব্যাড লস জমতে ট্রেড রিলেটেড ব্যাড লসই বলেন আর কর্পোরেট ব্যাড লসই বলেন, তারপর মানি লন্ডারিং বলেন, সব কিছুতেই তো আমরাও তো সহায়তা করেছি নিশ্চয়ই, নইলে তো আজকে ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হতে পারে না। আমরা কয়েকজনা দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি আমাদের বোর্ডের এগেইনস্টে, সত্যি কথা বলতে। ব্যাংকিং খাতে হজ বড়লা অবস্থার জন্য সব সরকারকে দায়ী করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অর্জন সূত্রে অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম,
সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি। আলোচনায় জানানো হয় গত বছর প্রায় ৫,০০০ ব্যাংকারকে প্রশিক্ষণ দিয়েছে বিআইবিএম। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। নতুন আঙ্গিকে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে সোমবার বিপিএল সিজন 11-এ পর্দা উঠছে। শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে আসর শুরু করতে চায় তারকা খচিত তামিমের বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যে 6:30টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আদিল আহমেদ শানের রিপোর্ট। অপেক্ষার প্রহর প্রায় শেষ। পর্দা উঠছে দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল টি20 সিজন 11-এর। উৎসবের রঙে ইতিমধ্যেই সেজেছে হোম অফ ক্রিকেট। অনলাইনে টিকিট না পেয়ে সকাল থেকে স্টেডিয়াম চত্বরে ভিড় করেছেন ভক্তরা। নির্বিঘ্নে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, নাজমুল শান্ত ও রিশাদদের মতো তারকাদের নিয়ে ঠাসা ফরচুন বরিশাল। মোহাম্মদ নবী, কায়েল মায়ার্স ও ডেভিড মালানের মতো আন্তর্জাতিক তারকা নিয়ে শিরোপা ধরে রাখতে চান বরিশাল ক্যাপ্টেন। I'm a defending champion, will definitely try to defend the title. It's a long tournament, we'll see tomorrow. I hope to start well. মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আপনাদের একটাই কোয়েশ্চেন, শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। কয়েক আসরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজ সফর সহ এনসিএল এর ধকল কাটিয়ে দেরিতে অনুশীলনে তাসকিন, শরীফুল, এনামুল বিজয়রা। কোচ হিসেবে দুর্বার রাজশাহী উড়িয়ে এনেছে পাকিস্তানের এজাজ আহমেদকে। কোচ হিসেবে দুর্বার রাজশাহী আমাকে এনে সম্মানিত করেছে। আস্থার প্রতিদান দিতে চাই। খেলোয়াড় হিসেবে বাংলাদেশে আমার সুখস্মৃতি আছে। তরুণ এবং উদ্যমী ক্রিকেটার আছে দলে। আশা করি দুর্দান্ত কাটবে আসরটা। নামে ভারী হলেও মিডল অর্ডার নিয়ে এখনো ধুঁকছে অফ ফর্মে থাকা লিটন মুস্তাফিজের ঢাকা ক্যাপিটালস। দেশীয় ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। আর ম্যাচের আগের দিন নিজেদের মাঠ ছেড়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে নুরুল সোহানের রংপুর রাইডার্স। আসছে বছরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নতুন উন্মাদনা হতে যাচ্ছে আমাদের এই বিপিএল টি20 ক্রিকেট। তবে সিজন 11কে কেন্দ্র করে যে নতুন ক্রিকেটাররাও এসছেন তারাও কিন্তু কম নয়। ঘরোয়া ক্রিকেটে কিন্তু তারাও দুর্দান্ত পারফর্ম করছেন। বলা যায় এই বিপিএল দিয়েই আরও কিছু নতুন তারকা ক্রিকেটার পেতে পারে বাংলাদেশ এবং টিম টাইগার্স। সেদিকেই অপেক্ষায় রইল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, বিপিএল এর আরো খবর। বিপিএল সিজন 11-এর নতুন সংযোজন মুগ্ধ কর্নার। জুলাই আগস্টে শহীদদের স্মরণে প্রতিটি ভেন্যুতেই রাখা হবে মুগ্ধ কর্নার। মাঠে খেলা দেখতে আসা দর্শকরা যেখানে বিনামূল্যে পানি পান করতে পারবেন। বিসিবির সঙ্গে এবারে বিপিএল এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার হিসেবে এই কার্যক্রমে রয়েছে পুষ্টি। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করব মাঠে, এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম। আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আগামীতে দেশে দিনের আলোয় নির্বাচন হবে। যখন নির্বাচন হবে তখন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। গাজীপুরে কালিয়ারকোর উপজেলার পূর্ব চাঁদরা ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিরুল কোরআন মাহফিলে তিনি সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। দিনের আলোতে নির্বাচন হবে আগামী, যখন নির্বাচন হবে তখন দিনের আলোতে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কর্মমন্ত্র প্রধান আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বসার জন্য
যত মানুষ মারা লাগে মারার জন্য প্রস্তুত থাকে, তারপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে। যারা ক্ষমতার পাগল নয় করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকে, তাদের পরিণতি ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক। আফম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টার কথা বলছিলেন। ভাতা বাড়ানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। গত সপ্তাহে একই দাবিতে আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিল তারা। ছাত্রদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ভাতার অঙ্ক 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হবে, কিন্তু ভাতা মাত্র 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা করে প্রজ্ঞাপন জারি হয়। ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে ট্রেনি চিকিৎসকরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইসাম সায়েন্স ফেস্ট চলছে। রোববার সকাল 10:15টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হবে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি স্টলগুলোতে চলে ক্ষুদ্র বিজ্ঞানীদের প্রজেক্ট উপস্থাপনের কাজ। ফেস্টে ড্রোন, সায়েন্স বুক, বায়ুদূষণ রোধে হাইড্রো রোভার, পানি বিশুদ্ধকরণ সহ শিক্ষার্থীদের তৈরি নানা আবিষ্কার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিবিরের দায়িত্বশীলরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। সায়েন্স ফেস্টে পর্যায়ক্রমে স্টল বরাদ্দ পাবে নতুন নতুন অংশগ্রহণকারীরা। আমাদের দেশে যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছে, তাদের স্বপ্ন হলো তারা পেঁচার রকেট বানিয়ে তারা বিশ্বকে জয় করতে চায়। আমরা তার ব্যতিক্রম আয়োজন করেছি। এটা হলো আমাদের আয়োজন, এবং আমি বিশ্বাস করি আমাদের যে এই প্রজন্ম একদিন এই জাতিকে, একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বাহিনী। হামলায় পাকিস্তানের অন্তত 19 সেনা এবং 3 আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে হামলায় তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিবেশী দেশের বেশ কয়েকটি পয়েন্টকে লক্ষ্যবস্তু করে হামলা হয়েছে। তবে মন্ত্রণালয়টি নির্দিষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ না করে অনুমানমূলক লাইনের অপর পাশে আঘাত করেছে বলে দাবি করেছে। অনুমানমূলক লাইন বলতে আফগানিস্তান কর্তৃপক্ষ পাকিস্তানের সাথে থাকা সীমান্ত বুঝিয়ে থাকে। এর আগে 25শে ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলায় নারী এবং শিশুসহ অন্তত 51 জন নিহত হন। প্রিয় দর্শক, একেবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর বিকেল 3টা থেকে আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদারের ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোশন, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সচ্চু ও অন্যরা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রে কানেকটিকাটের রয়েছে দ্য ডিক ভ্যান উইক শো ও দ্য মেরি টেইলর মুর শোর মতো বিখ্যাত সিরিজের মূল চরিত্রে মেরি টেইলর মুরের মেনশন। প্রয়াত এই অভিনেত্রী বাড়িটি বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে $1,69,00,000। 13,800 বর্গফুটের এই বাড়িতে রয়েছে 5টি বেডরুম, 7টি বাথরুম ও 2,000 বর্গফুটের একটি প্রাইমারি স্যুট, যেখানে ডাবল বাথ, ড্রেসিং রুম এবং বড় আকারের আলমারি রয়েছে। বাড়িটির আশেপাশে রয়েছে মনোরম দৃশ্য, জলাশয়ের পাশ দিয়ে যাওয়া ড্রাইভওয়ে এবং 5 একর সংরক্ষিত জমি।
এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে বাণিজ্যিকভাবে পতিত জমিতে হলুদের চাষ বেড়েছে। কৃষকের পরিত্যক্ত জমি ব্যবহার করে অল্প খরচে বেশি লাভ হয় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হলুদ চাষ। প্রিয় দর্শক, দেখুন মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টটি। দেশে হলুদের ব্যাপক চাহিদা থাকায় মেহেরপুরে গত কয়েক বছর চাষিরা বাণিজ্যিকভাবে হলুদের চাষ করছেন। কৃষি অফিসের উদ্যোগে চাষিদের পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন ফল বাগানে হলুদের চাষ করছেন চাষিরা। আম বাগান বা কাঁঠাল বাগান থাকে, ছায়াযুক্ত জায়গায় এই ফসলটা খুব ভালো হয় এবং এটা খুব লাভজনক একটা চাষ। সময় দীর্ঘ 1 বছর লাগে। প্রত্যেকটা কৃষক যদি এই চাষের প্রতি হয়, আমার মনে হয় ধান চাষের চাইতে এটা একটা লাভজনক চাষ। বিঘা প্রতি 1 লাখ টাকা পর্যন্ত হলুদ বিক্রি হচ্ছে বলছেন চাষিরা। হেভি লাভজনক ফসল, আয়ের একটা উৎস, এতে খরচ কম, খুবই সীমিত। কাটা প্রতি 2 থেকে 3 মণ হয়। হলুদ তৈরি করে সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে বেচে, তার বিঘা প্রতি লাখের ঊর্ধ্বে হবে। জেলায় এবার 360 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে, যা থেকে ৭,৪৮৮ মেট্রিক টন কাঁচা হলুদ উৎপাদন হবে বলছে কৃষি বিভাগ। মশলার জন্য কেউ বাড়তি জমি দিতে চায় না এবং পাওয়াটাও কঠিন, যেহেতু আমাদের আগে খাদ্যের দিকটা দেখতে হয়। সেহেতু আমাদের এই পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, ঠিকভাবে চাষিদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের যে মশলার ঘাটতি এটা হয়তো আমরা অনেকাংশে পূরণ করতে পারবো এবং আমাদের এই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে একটা অবদান রাখতে পারবো। পতিত জমিতে হলুদের চাষ বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে চাষিদের উদ্বুদ্ধের পাশাপাশি বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। দেশে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তারা। উৎপাদন করছেন লাখ টাকা দামের পাখি। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাড়ছে কর্মসংস্থানও। পাখি উৎপাদনে এই নতুন খাত অর্থনীতিতে বড় অবদান রাখবে বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টটি দেখুন। শৈশব থেকে পাখি পালনের শখ শহরের কান্দিলা এলাকার অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী সোহান খানের। শখের বসে 2018 সালে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। কয়েক বছরের প্রচেষ্টায় খামারে উৎপাদন করেছেন লাভবার্ড, ককাটেল, পুনুর, লরিকেট, মং প্যারাকিট ও বার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি, যার দাম 5,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। 2025 সালে পুরোপুরি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে এসব। এই পাখিটাকে আরো অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। কারণ প্রচুর পরিমাণ মানুষ পাখি চায় আমার কাছে, যেগুলো আমি নিজে দিতে পারি না। আমাদের দেশে আরো অনেক খামার আছে, বাট আরো দরকার। সোহানের মতন বাণিজ্যিকভাবে পাখির খামার করার স্বপ্ন দেখছেন অনেকেই। বেকার যুব সমাজ যারা আছে তারা পাখির খামার করে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আমার পাখি ভালো লাগে, দেখতে দেখতে আসলে পাখির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। দেশে এই করতে পারলে আপনার হলো সেটা থাকবে বাংলাদেশে। এমন উদ্যোগ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করবে বলছেন পরিবেশবিদরা। তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। ইতিমধ্যেই টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু তরুণ এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সফল হচ্ছে। সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অটোমোবাইল শিল্পে টিকে থাকার লক্ষ্যে একীভূত হতে যাচ্ছে জাপানের 2টি ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এবং নিশান। গত মার্চে বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে কৌশলগত অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে দেখার বিষয়ে একমত হয় তারা। হোন্ডা বর্তমানে জাপানের 2য় এবং নিশান 3য় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। রয়টার জানায় 2025 সালের জুনের মধ্যে আলোচনা চূড়ান্ত করতে চায় হোন্ডা ও নিশান।
হোন্ডা নিশান একীভূত হলে টয়োটা এবং ভক্সওয়াগনের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শেরপুর ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরে ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় বাসচাপায় সিএনজিতে অটোরিকশায় 5 আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক নারী যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, অটোরিকশাটি একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে ঢাকাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক এবং 2 নারী যাত্রী সহ 5 জন নিহত হয়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় শিরোনামে কানাডার টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ। প্রচণ্ড শীতে উপেক্ষা করে কবি ভক্তরা জমায়েত হয়েছিলেন মিলনায়তনে। আবৃত্তিকার হিমাদ্রি রায়ের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মানবী, মৃধা, ফারিয়া অদিতি, মৈত্রেয় দেবী। কবি স্মৃতিচারণ করেন সাংবাদিক শওকত আলী সাগর, শহীদুল আলম, শেখ শেহনেওয়াজ, দেলোয়ার ইলাহি এবং অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির 25 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে নাখালপাড়া রেলগেটে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারে খেলার খবর। আমাদের সকল আয়োজন, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরো একবার। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর সোমবার। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। ৭২ সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ 31 ডিসেম্বর। সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত না করতে বিএনপির আহ্বান। সংবিধান বাতিল নয়, প্রয়োজনে সংশোধনের সুপারিশ। তিন হাজারের বেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। সাময়িক পাশে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি। সাউথ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 179 জনের মৃত্যু ও 2 জন জীবিত উদ্ধার। দেশ জুড়ে 7 দিনের শোক ঘোষণা। এবং বরিশাল ও রাজশাহী ম্যাচ দিয়ে শুরু বিপিএল সিজন 11, জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরুর পরিকল্পনা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।